শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো কি করলে ক্যান্সার রোগীরা বিদেশ যাবে না এই প্রসঙ্গে। যখন কারো ক্যান্সার হয় তখন তার একটি প্রত্যাশা থাকে এই রোগটি থেকে সে কিভাবে সেরে উঠবে, কোথায় গেলে এর মানসম্পন্ন চিকিৎসা পাবে। আমরা প্রায়শই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখি যখন আত্মীয় স্বজনের ভেতরে বা বন্ধু বান্ধবদের ভেতরে ক্যান্সারের খবর আসে তখন নানান রকম অনিশ্চয়তা ভর করে তাদের ভেতর। আমরা সেই অনিশ্চয়তাগুলো কিভাবে কাটাতে পারি, দেশে কি করলে এই রোগীরা একটি মানসম্পন্ন চিকিৎসা পাবে এবং তারা যে আত্মবিশ্বাস দরকার এই ক্যান্সার চিকিৎসা থেকে ভালো ফলাফলের জন্য সেটি অর্জন করবে, এই বিষয়গুলো আজকে আমরা কথা বলবো। এ বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর তাসনিম আরা। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অত্যন্ত উঁচু মানের গবেষণার সাথে যুক্ত ছিলেন ক্যান্সার বিষয়ে, কিন্তু বাংলাদেশে বর্তমানে তিনি ক্যান্সার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি অ্যান্ড সেল থেরাপি এবং তিনি সিইও বায়োমেড ডায়াগনস্টিক জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব। প্রফেসর ডক্টর তাসনিম আরা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে। আপনার যেই গবেষণার যেই ফলাফল বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে সেটি খুবই ঈর্ষণীয়। আমরা যারা কাজ করা শুরু করেছি ক্যান্সার বিষয়ে আমরা এটাকে এক ধরনের দৃষ্টান্ত হিসেবে দেখি। আপনাকে অভিনন্দন জানাই যে এত চমৎকার কাজ করেছেন ক্যান্সার ফিল্ডে এবং বাংলাদেশে ক্যান্সার ইমিউনোথেরাপি, সেল থেরাপি যেটি ক্যান্সারের সবচেয়ে আধুনিকতম চিকিৎসা, সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা ওই সব প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে আমার মনে হয় যে প্রথমে একটু রোগীদের দৃষ্টিকোণ থেকে দেখা দরকার যে কারো যখন ক্যান্সার হয় তখন আপনাদের অভিজ্ঞতা থেকে কি দেখেছেন, একজন ক্যান্সার রোগী কি কি প্রত্যাশা করে ডাক্তারের কাছ থেকে বা একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে? আমি সারা বিশ্বে এবং বাংলাদেশে একই সাথে বলবো ক্যান্সার একটা জটিল রোগ এবং এটা সবাই মূলত এখন পরিচিত হয়ে গেছেন এই ক্যান্সার ওয়ার্ডটার সাথে, এবং এই ওয়ার্ডটার সাথে একটা আতঙ্ক চলে আসে। আতঙ্কটাই এই যে আমি এই প্রত্যাশা থাকে যে আমার এত বড় একটা কঠিন রোগ হলো, আমি এর থেকে তো পরিত্রাণ পাবো না। আগের থেকেই একটা টোটাল নেগেটিভিজম মনের মধ্যে নিয়ে রুগীরা আসছেন এবং এই সমস্ত রুগী আগে থেকেই জানেন তারা যে ক্যান্সার চিকিৎসা খুব ব্যয়বহুল, ক্যান্সার হলে কমন যে ক্যান্সারে কোনো অ্যান্সার নেই। ওনারা এই যে একটা ধারণা, এটা গত আমি বলবো যে আরও 50 বছর ধরেই মানে মানুষের মধ্যে তো উন্নত বিশ্বে উন্নত চিকিৎসার প্রয়োগে ক্যান্সার রোগীরা যখন কন্ট্রোল হচ্ছে ক্যান্সার বা দৈনন্দিন কাজকর্মে ফেরত আসছে, তারা এটাকে স্বাভাবিক একটা অসুস্থতা, এটার থেকে পরিত্রাণ পেয়ে তারা নর্মাল কাজকর্মের মধ্যে চলে আসছে। কিন্তু আমাদের দেশে এই ক্যান্সার হলে যেহেতু তারা একটা সম্পূর্ণভাবে আমরা তাদেরকে ওই আশাটা দিতে পারছি না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। ইভেন আমি বলবো যে ডায়াগনোসিস যখন ক্যান্সার হয়েছে, কেউ একজন যদি বলে যে আপনার বায়োপসি রিপোর্টে ক্যান্সার, তখন আমার কাছে দেখা গেছে যে সাথে সাথে উইদাউট মানে দেশে কি সুবিধা আছে না আছে না জেনেই মানুষ মানে আতঙ্কিত হয়েই ইভেন তখন অর্থনৈতিক চিন্তাটাও তারা করেন না, তারা বিদেশমুখী হয়ে যান। বিশেষ করে যারা একটু সলভেন্ট বলবো, যাদের একটু সামর্থ্য আছে, তারা কিন্তু আর দ্বিতীয়বার চিন্তা করে না এখানে কি আছে না কি আমার প্রতিবেশের দেশে কি আছে, এখানে বিশেষজ্ঞর মান কীরকম, এগুলি না চিন্তা ভাবনা করেই তারা বিদেশমুখী হন। বাট আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় আমাদের অনেক কাজ করা উচিত এবং আমাদের সকলের সহযোগিতাও লাগবে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। সেটাই, অনেক ধন্যবাদ। এই আসলে বাস্তবতাটা স্বীকার করাটা কিন্তু সমস্যা সমাধানের প্রথম ধাপ। আমি যদি প্রথমেই বলি যে না সবাই খুব আত্মবিশ্বাসের সাথে ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে নিচ্ছে, তাহলে কিন্তু আমরা আসল সমস্যাটায় কখনোই পৌঁছতে পারবো না। বাস্তবতা এটাই যে বেশিরভাগ মানুষই আসলে তারা মনে করে যে আমি বাইরে গিয়ে হয়তো উন্নত চিকিৎসা পাবো। তাহলে আমরা এটা একটু জেনে আসি যে যখন উন্নত চিকিৎসার প্রসঙ্গ আসে, যেমন আপনি বলেছেন যে পৃথিবীর অনেক দেশে সেটা আছে, ওই চিকিৎসার ধরনটা আসলে কি? একটা উন্নত চিকিৎসা বলতে ক্যান্সারের
কি কি বোঝায়, সেখানে কোন কোন স্পেশালিটি অথবা কারা কারা যুক্ত থাকে, কিভাবে চিকিৎসার পরিকল্পনাটা করা হয়? এখন যেটাকে আমরা বলি ক্যান্সার চিকিৎসায় স্ট্যান্ডার্ড থেরাপি, মানে ক্যান্সার হয়েছে, আপনি একজন বিশেষজ্ঞ, এটা লিউকেমিয়া লিম্ফোমা বাদে একজন সলিড টিউমার যদি হয় যেখানেই হোক, এটা ব্রেস্টে একটা টিউমার হলো বা কোলনে হলো, প্রাথমিকভাবে এনারা যান একজন সার্জনের কাছে। তো আমাদের দেশে হয় যে সার্জারি করার পর এটাকে আমরা জানি হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিতে হবে কী টাইপের ক্যান্সার। তো এই যে ডায়াগনোসিসটা উন্নত বিশ্বে এটা খুবই সঠিক, এবং আমরা বলবো সঠিক কারণ নির্ণয় করে ডায়াগনোসিস হচ্ছে। যেমন বলবো যে এখানে মলিকুলার ল্যাব দিয়ে কী ধরনের মিউটেশনের জন্য এই ক্যান্সারটা হচ্ছে, কী ধরনের রিসেপ্টর এই ব্রেস্ট ক্যান্সার যদি বলি, অন্যান্য ক্যান্সারে। তো এইগুলি ওরা নির্ণয় করেই তখন ক্যান্সার পেশেন্টকে একটা আধুনিক চিকিৎসা দেয়। সেখানেও অবশ্যই কেমোথেরাপি লাগবে, যার রেডিওথেরাপি লাগবে রেডিওথেরাপি দিবে। উন্নত চিকিৎসাগুলো যেমন টার্গেটেড থেরাপি মেইনলি এখন, এবং ইমিউন থেরাপি। তো কম্বিনেশন অফ সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সাথে এসছে টার্গেটেড থেরাপি, ইমিউন থেরাপি, এবং ভবিষ্যতে এখন অনেক জায়গায় যুক্তরাষ্ট্রে এসছে ইমিউন বেস সেল থেরাপি। কিন্তু আমরা এখনও সেই প্রচলিত 1950 থেকে 1970 বা পর্যন্ত যে ছিল ক্যান্সার হওয়ার পর 6 সপ্তাহ 8 সপ্তাহ একটা কেমো দাও, এবং তারপরে এটাকে রেডিও, মানে সার্জারি, কেমোথেরাপি, রেডিও, এই জায়গাটায় আমরা সীমাবদ্ধ আছি, এই জায়গায় আমরা এখনো রয়ে গেছি। এর জন্য, এবং এই যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, তার পার্শ্ব প্রতিক্রিয়া এত বেশি যে মানুষ ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো আমাদের সারাউন্ডিংয়ে অনেক ইনফেকশন হয়ে যায় পেশেন্টের। তো আস্তে আস্তে দেখা যায় যে রোগী খুবই করুণ অবস্থায়, তাদের কোয়ালিটি অফ লাইফ, যেটা জীবনের মান সম্পন্ন, আসলে জীবনের মান সম্পন্ন হয় না, এবং ওই পরিবারে সে সোজা বাংলা কথায় বলবো যে খুবই দুঃখজনকভাবে ভুগতে থাকে, যেটা আমরা বলি, এটা কন্টিনিউ করতে থাকে। তো ওয়ান পয়েন্ট আমার মনে হয় তারা সর্বশান্ত হয়ে তারা গিভ আপ করে, সেটা খুব হতাশ, আসলে এখান থেকে বের হওয়ার কোনো কিছু হচ্ছে না। এবং এটা যখন আরো 10 জন দেখে, পরিবারের আত্মীয় স্বজন, প্রতিবেশী যারাই দেখছেন, তারা কিন্তু ওই জিনিসগুলা দেখে একটু আতঙ্কের মধ্যে চলে যাচ্ছেন, হয়তো বা আমারও যদি হয় এরকমই হবে। তো এই ধারণার থেকে আমাদের উঠে আসতে হবে। আমরা এই জন্যই আমি বলবো যে আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী হিসাবে কাজ করেছি, ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানী হিসাবে, তো ক্যান্সারে এখন সঠিক কারণ আমরা নির্ণয় করতে পারি। সঠিক কারণ নির্ণয় করে যদি আমরা কেমোথেরাপি, যদি কম্বিনেশন টার্গেটেড থেরাপি, ইমিউন থেরাপি দিয়ে আমাদের দেশেই যদি প্রতিষ্ঠান আমরা একটা করেছি বেসরকারিভাবে, যাতে এই জিনিসগুলি মানুষের আস্থা ফিরিয়ে আনা, এবং আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যারা টিচার ছিলেন, তাদের গাইডেন্সে আমরা বাংলাদেশে চেষ্টা করব এই জায়গাগুলোতে কাজ করার। আমরা এই প্রসঙ্গে আরো আসবো, কারণ আমাদের এখানে অনেক কাজ করার সুযোগ আছে এবং কাজ করা প্রয়োজন এই সেক্টরে। আমি ওখানে আরেকটু ফিরতে চাই। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই যে ভোগা বলে, যে ভুগছেন একজন মানুষ, রোগে ভুগছেন, এটি আমার মনে হয় যে অনেক সময় এমন হয় যে এর চেয়ে বোধহয় আমার মৃত্যু ভালো। অনেক মানুষ এটা ভাবতে পারে যে আমার যে কোয়ালিটি অফ লাইফ, এই জীবনটা এতখানি এই জীবনটা আমাদের জন্য এতখানি ক্ষতিকর, বা আমার জীবন এত বিপর্যস্ত হয়ে গেছে যে সেখানে হয়তো আমার খুব বেশি কিছু এখন আর নাই জীবনকে দেওয়ার বা জীবন থেকে পাওয়ার। এই হতাশাবোধ থাকা, এবং তারপর জীবন সম্বন্ধে ভীষণ বলা যায়, আমরা বলি যে হোপলেস হয়ে যাওয়া, যেটা এই জায়গাগুলো থেকে বের করার জন্য কিন্তু বিদেশে অনেক কিছু চেষ্টা করে। আপনি যেটা বলেছেন যে তার ক্যান্সার হয়েছে, কিন্তু সে হয়তো দৈনন্দিন অন্যান্য কাজে যুক্ত আছে, সে রেগুলার লাইফ লিড করছে, সে ছুটিতে যাচ্ছে, সে কর্মক্ষেত্রে আছে, তার যে ডিগনিটি, তার যে মর্যাদা, সেটা সমুন্নত আছে। তাহলে আমরা বলতে পারি যে ক্যান্সার চিকিৎসার একটা বড় বা ব্যবস্থাপনার একটা বড় অংশ হচ্ছে তার মর্যাদাটা ধরে রাখা এবং তাকে কর্মক্ষম রাখা সোসাইটিতে, পরিবারে। এবং সেখানে এখন সমন্বিত ক্যান্সার চিকিৎসা, যেটা ইন্টিগ্রেটেড ক্যান্সার কেয়ার বা ক্যান্সার ম্যানেজমেন্ট,
এটার ধারণাটা অনেক এসছে এবং সেখানে কেবল থেরাপি না, মানসিকভাবে তাকে কিভাবে রাখা যায়, আর্ট থেরাপির কথা এসছে, মিউজিক থেরাপি এসছে, স্পিরিচুয়াল থেরাপির কথা এসছে। তো এই জিনিসগুলো বাইরে আছে, আমাদের দেশে ইন্ট্রোডিউস করা কি খুবই কঠিন, কি মনে হয়? আমার কাছে মনে হয় একদমই না, কিন্তু আমার এই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দিইনি আগে। এখন আমার মনে হয় এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যান্সার একটা জটিল রোগ, সাথে সাথে এটা কিন্তু দৈনন্দিন কার্যক্ষমতাকে হ্যাম্পার করতেছে। মানুষ কিন্তু মনে হচ্ছে যে আমি ক্যান্সারের রোগী, আমি কোনো কিছু করতে পারবো না, এবং প্রতিনিয়ত তাকে ওষুধ খেতে হচ্ছে। তো ওষুধ খাওয়ার একটা সাইড এফেক্ট থাকেই, একটা লেথার্জিক ভাব থাকে। এ সমস্ত জিনিসগুলা আমাদের, আপনি যেটা বললেন যে ওরা অ্যাজ এ হোল কাউন্সেলিং করে, মানে মানসিকভাবে তাকে সুস্থ রাখা। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এখানে আমি বলবো যে আমরা কিন্তু অনেকটাই উল্টো দিকেই হাঁটছি এই জায়গাটাতে, যে ক্যান্সার হয়েছে, ও তোমার ক্যান্সার হয়েছে, ও তুমি, মানে অনেক নেতিবাচক একটা, মানে একটা দুঃখ প্রকাশ করছে। সেটা মানুষ এমনি তো শরীরটা খারাপ, সোজা কথায় বলবো, তার মধ্যে যদি দুঃখ প্রকাশে, সেজন্য অনেকেই অনেক কিছু বলতে চান না, অনেক যে বলতে চান না। এবং আমি একটু সময় নিয়ে ওনাদের কাছ থেকে কথাগুলা শুনি, এবং আমার মনে হয় এখানে শুধু একজন চিকিৎসকের কোনো ভূমিকা নাই, অনেকটা সময় নিয়ে তাকে কাউন্সেল। এখানে যদি আপনি যে বললেন মিউজিক থেরাপির কথা, একটা যে পেন্টিং করছে, যে আর্ট করা, তুমি এই সময়টা বাসায় বসে এতটুকু সময় কাজ করো আর এতটুকু সময় তুমি একটা, তো আমার কাছে মনে হয় যে, এবং আমরা কিন্তু শুধু মিউজিক থেরাপি, আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পারি, তাকে এনকারেজ করতে পারি। আমার একজন লাং ক্যান্সারের কথা মনে পড়ছে, যে উনি স্টেজ 4 লাং ক্যান্সার ছিল আমেরিকায় একটা জায়গায়। তো উনি তখন যখন আক্রান্ত হলেন, উনি কোনোদিন চার্চে যেতেন না আর কি, তার ওনার বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু উনি একটা সময় বের করে নিলেন যে সানডেতে আমি চার্চে যাব। এবং এই যে একটা পজিটিভ মনোভাব নিয়ে উনি প্রতি সানডেতে হাঁটাহাঁটি করলেন, গেলেন, আরও 10 জন মানুষের সাথে ইন্টারাকশনে আসলেন। উনি মন থেকে খুবই মানে উৎফুল্ল, প্রশান্ত জায়গা তৈরি হয়ে গেল, এবং উনি দ্রুত রিকভারি। এবং এইটার পিছনে যে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, আমি যেহেতু সায়েন্টিস্ট হিসাবেই কাজ করেছি, তখন দেখা গেল এটা সত্যি। যত ডিপ্রেস থাকবেন, যত হতাশাগ্রস্ত হবেন, ক্যান্সার তত দ্রুত ছড়াবে। এবং এটার একটা মেকানিজম আছে, আমরা বলি এটা সাইটোকাইন সিগন্যালিং মেকানিজম। একটা সাইটোকাইন বডিতে তৈরি হয়, ইন্টারলিউকিন 6, এবং এটার মাধ্যমে দ্রুত তখন ক্যান্সার ছড়ানোর মেকানিজমটা। তো এটা ফেরানো যায়, কিন্তু যেটা বললেন যে তাকে যতখানি ইতিবাচক চিন্তার মধ্যে আমরা হিউম্যান বডিটাই তো যে এই সাইটোকাইন বা হরমোনগুলো তৈরি হবে, এগুলো তো ডে টু ডে তৈরি হচ্ছে বডিতে। এবং যখন এইগুলি বেশিভাবে, মানে আমার গবেষণায় দেখেছি, IL-6 যখন বেশিভাবে বডিতে তৈরি হবে, একটা নন ইনফ্ল্যামেটরি রিয়াকশন হবে, তখন এইটার ক্যান্সারের প্রোগ্রেশনটা খুব তাড়াতাড়ি, দ্রুত ক্যান্সার ছড়িয়ে পড়ে বডির অন্যান্য জায়গায়। সেটা সায়েন্টিফিক দিকটাও আছে। সেটাই, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমরা যেটা আন্তর্জাতিকভাবে হয়তো নানান কিছু চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটেও কিন্তু আমরা অনেক কিছু ইন্ট্রোডিউস করতে পারি, আমাদের ধর্ম, আমাদের সমাজ, সংস্কৃতি, এগুলো বিবেচনায় রেখে, যেগুলো আমাদের রোগীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে। এবং সেটি আমাদের কমিউনিটি, পরিবার, হসপিটাল সবাইকে মিলে কিন্তু আমরা ক্যান্সার রোগীদের জন্য একটা চমৎকার সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি। সেই জায়গায় আমরা পৌঁছাতে চাই। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে এসে বাকি আলোচনায় যাব। দর্শক সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছি আমাদের আলোচ্য বিষয়ে, কি করলে ক্যান্সার রোগীরা বিদেশে যাবে না, সেই প্রসঙ্গে আমাদের সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমরা আবার ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। আমাদের আলোচ্য বিষয়, কি করলে ক্যান্সার রোগীরা বিদেশে যাবে না এই প্রসঙ্গে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর তাসনিম আরা। প্রফেসর তাসনিম আরা, আমরা কথা বলছিলাম যে দেশের বাইরে আসলে কিভাবে চিকিৎসাটা চিন্তা করা হচ্ছে। সেখানে আধুনিকতম চিকিৎসা যেমন আছে, একই সাথে কনভেনশনাল অথবা প্রচলিত যেই চিকিৎসা সমাজ সংস্কৃতির ভিতরে থাকে, সেটাকেও তারা যুক্ত করছে ক্যান্সার রোগীর সেবায়।
বাংলাদেশের প্রসঙ্গে আসি, যে বাংলাদেশে আমরা এই আধুনিক চিকিৎসা পদ্ধতির কি কি জিনিস আমরা ইতিমধ্যেই অর্জন করেছি, আমাদের কিন্তু অনেক অগ্রগতি হয়েছে। সেটুকু বুঝতে পারাটাও আমাদের জন্য একটা বিরাট পদক্ষেপ, যাতে আমরা ভবিষ্যতে বাকিটা পূরণ করতে পারি। এই প্রসঙ্গে একটু বলবেন যে বাংলাদেশে আমরা এখন আধুনিক কি কি জিনিস আমরা ইতিমধ্যে অর্জন করেছি। বাংলাদেশে আমি খুবই আশাবাদী, কারণ বাংলাদেশে ইতিমধ্যেই আমরা যে ক্যান্সারের সঠিক কারণ নির্ণয়ের জায়গাটা, যেটা মলিকুলার ল্যাবরেটরি থ্রু দিয়ে মিউটেশন অ্যানালাইসিসগুলো আমরা এখন করতে পারছি। আমরা আগে ছিল শুধু হিস্টোপ্যাথোলজি, যেটা ক্যান্সার বায়োপসি বলি, বায়োপসির জায়গায় আমরা সীমাবদ্ধ ছিলাম শুধু এটা তোমার অ্যাডেনোকার্সিনোমা বা এটা তোমার এই ধরনের ক্যান্সার এতটুকু বলাতে। কিন্তু এই জায়গায় আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা এখন ইমিউনোস্টেনিং পদ্ধতিতে ক্যান্সারের, যেমন একটা লিম্ফোমা হলে তার কি টাইপের লিম্ফোমা, বি সেল লিম্ফোমা, টি সেল লিম্ফোমা, বা এই জায়গাগুলোতে অনেক। এবং আমি বলবো যে আমার প্রতিষ্ঠানে বায়োমেড ডায়াগনস্টিক মলিকুলার ল্যাবে আমরা এখন PDL1 এটা ইমিউনোস্টেনিং করছি, যে করে আমরা নির্ণয় করতে পারছি যে এই ক্যান্সারগুলোতে যদি ইমিউনোথেরাপি দেওয়া যায় তাহলে কমপ্লিটলি এটা কিওর হবে ইমিউনোথেরাপির মাধ্যমে। এবং ওই টেস্ট আমরা করতে পারছি বাংলাদেশে। এবং এখানে আমি জানতে পারছি অনেক অন্যান্য প্রতিষ্ঠানও অনেক এগিয়ে এসছে। যেমন আমি গতকাল এই একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে TMSS যে বগুড়াতে যে এত বড় একটা হসপিটাল, ওনাদের 250 বেড ক্যান্সার হসপিটাল, এবং ওনারা অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার যে মলিকুলার ল্যাব, ওনারাও এই জায়গায় অনেক এগিয়ে এসছে। তো এরকম বেসরকারিভাবে এগিয়ে এসছে অনেকেই। তার মানে এটি একটা, একটু বলি যে বগুড়ার মতো জায়গায় একটা বড় হসপিটাল, সেখানেও একেবারে সর্বাধুনিক যেই চিকিৎসার জন্য যা দরকার সেগুলো তারা কিন্তু প্রতিষ্ঠা করেছে। এখন আমাদের জায়গায় দেখা যাচ্ছে যে সরকারিভাবে এই জায়গাটা এখনো একটু অবহেলিতই আছে। এবং আমরা সরকারিভাবে, আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এখনো সেই ট্র্যাডিশনাল মেডিসিন বা কেমো রেডিওথেরাপি দিব, মেশিন নষ্ট হয়ে গেছে, ওই জায়গা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসতে হবে। এবং আপনি যেটা বললেন, বিদেশি ইন্টিগ্রেটেড একটা সিস্টেম ক্যান্সার চিকিৎসায়, একটা কম্প্রিহেন্সিভ সেন্টার, যেখানে ক্যান্সার রোগী সঠিক ডায়াগনোসিসটা হয়েই একটা সঠিক প্রোটোকলের মাধ্যমে চিকিৎসাটা পাবে। এই যে ডোর টু ডোর রোমিং বলি আমরা, এটা আজকে ডায়াগনোসিস এখানে একটা হচ্ছে, কালকে অমুক হাসপাতালে যেতে হচ্ছে, কালকে পেশেন্টরাই খুঁজে পাচ্ছে যে অমুক হসপিটালে এই জিনিসটা ভালো। এই জিনিসটা যদি একটা ইন্টিগ্রেটেড সেন্টারের মাধ্যমে আমরা দিতে পারি, সাথে ট্র্যাডিশনাল মেডিসিনগুলা যেগুলি আছে ক্যান্সারে, এগুলিও অনেক কাজ করে। এবং আমাদের খাদ্য অভ্যাস, ইমিউনিটি বুস্ট আপ করার যে প্রোগ্রামগুলো, সব কিছু মিলে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বা যদি জনগণের কাছে আনা যায়, দ্রুতই আমরা এই সমস্যার সমাধান করা যাবে। আমার এখানে একটা বেশ আক্ষেপ কাজ করে এই অর্থে, যে যেহেতু আমি অনেকের সাথেই নিজে ক্যান্সার নিয়ে গবেষণা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে অনেকের সাথে যোগাযোগ হয়। আমরা কিন্তু জানি যে আপনি যেটা বললেন, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে অনেক সুন্দর সুন্দর অগ্রগতি আমাদের হয়েছে। কিন্তু রোগীদের কাছে এই যে দৌড়দৌড়ির যে প্রসঙ্গটা, তার একটা সার্ভিস এক জায়গায়, আরেকটা সার্ভিস আরেক জায়গায় নিতে নিতে কিন্তু তারা অনেক টায়ার্ড হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা জিনিসগুলোকে একটু কানেক্ট করে দিতে পারতাম, তাদের সাথে যদি এই তথ্যটা খুব ভালোভাবে শেয়ার করা থাকতো, যে আপনি এখান থেকে শুরু করছেন এবং এইভাবে শেষ করে আপনি প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমাদের যা আছে এটা দিয়ে অনেক ভালো চিকিৎসা আমরা দিতে পারতাম আমাদের রোগীদের। এটাকে আমি এক কথাই বলবো, বাইরে যেমন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, কম্প্রিহেন্সিভ একটা সলিউশন দেওয়া, একটা জায়গায় এসে রোগী জানবে যে এখানেই আমি এসেছি, এখানেই আমার ডায়াগনোসিস হবে, এখান থেকেই আমি একটা সলিউশন পাবো। এবং এটা কিন্তু একবারে নয়, এটাকে ধরে রাখা, ফলো আপ যেটা, সেটার প্রচণ্ড অভাব রোগীদের, আমাদের রোগীদের। তো ওনাদের, এবং এখানে আমি বলবো যে পার্সোনালাইজড মেডিসিন, যে প্রিসিশন অঙ্কোলজির যেই বিরাট রেভুলেশন হয়ে গেছে ক্যান্সার চিকিৎসায়, যে প্রতিটি ক্যান্সার পেশেন্টই জার্নিটা ডিফারেন্ট। একজনকে একদম গদবাঁধা ট্রিটমেন্ট সবার জন্য না, প্রতিটা ক্যান্সারের পেশেন্টের পার্সোনালাইজড ট্রিটমেন্ট বা প্রিসাইজ অঙ্কোলজি যে সিস্টেম, তার মধ্যে ফেলে তাকে চিকিৎসা দিলে অবশ্যই আমরা ক্যান্সার আরো অনেক ভালো একটা ফলাফল পাবো। এবং একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ উইথ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ
থাকতে সেটাই। হবে আমাদের এই আমি সমস্যায়। এখানে একটু আসি প্রিসিশন অনকোলজি কথাটা উল্লেখ জি, জি। করেছেন যে হ্যাঁ। ক্যান্সার রোগীর জন্য প্রত্যেক রোগীকে পার্সোনালাইজেশন, যেটা ব্যক্তিকে আলাদা করে চিন্তা করা, তার কি ধরনের ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারটাকে আলাদা করে চিন্তা করা। জি। একটা বিষয় আমরা প্রায় ভাবি যে ক্যান্সার যখন শুনি সকল ক্যান্সারকে আমরা একই পাল্লায় মাপি, জি, আমরা ভাবি জি। যে একটা রোগ, কিন্তু ক্যান্সার আসলে অনেকগুলো রোগের সমন্বয়। সমষ্টি আসলে। তাহলে সেই জায়গাটায় এইখানে কিন্তু একটা সচেতনতারও প্রয়োজন আছে জি। রোগীদেরও এবং আমাদের যারা চিকিৎসার সাথে যুক্ত তারা, জি। এবং একই সাথে এই চিকিৎসা ব্যবস্থা যে প্রেসিশন অনকোলজি যেটা আপনি বলেন, সুনির্দিষ্টভাবে চিকিৎসা করা প্রত্যেক ব্যক্তিকে, এখানে এটা কি অনেক বেশি কঠিন, অনেক ব্যয়বহুল? কারণ এই প্রসঙ্গটা যখনই আসে তখনই ভাবে এটা তো বোধহয় সবাইকে দেওয়া সম্ভব না। এখানে আমরা কিভাবে আগাতে পারি? হ্যাঁ, খুবই ভালো প্রশ্নটা, কারণ আমি প্রায়ই প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আপনার এই প্রিসিশন অঙ্কোলজি বা এই জিনিসটা প্রচণ্ড ব্যয়বহুল এবং আমাদের দেশে এটা সম্ভব না, এবং আমাদের দেশে এটা একটা দুরূহ ব্যাপার এরকম। কিন্তু আমি বলবো এক কথায় জিনিসটা সম্পূর্ণ বিপরীত। আপনি যদি প্রিসিশন অঙ্কোলজি বা প্রিসাইজলি একটা ক্যান্সার ডায়াগনোসিস করেন, তাহলে আন্দাজে আপনাকে এতগুলি কেমোথেরাপি দিতে হচ্ছে না, আন্দাজে রেডিওথেরাপিরও প্রয়োগ করতে হচ্ছে না, বা আমি এটা আন্দাজেই বললাম, সরি, যে এটা হলো ধারণাবশত যে তাকে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ফার্মাকোজেনেটিক্সের মাধ্যমে আমরা যে পার্সোনালাইজ মেডিসিনের উত্থান ওখানেই হয়েছে, নট অনলি ইন ক্যান্সারের ক্ষেত্রে এবং কার্ডিওভাস্কুলার ক্ষেত্রেও, যে আপনি সমস্ত সিস্টেমটাকে একটা গ্রুপ অফ পেশেন্টকে একসাথে করে একটা থেরাপি দিচ্ছেন। দেখা যাচ্ছে তার মধ্যে 10 জন যদি থাকে, 3 জনের বেলায় এই থেরাপিটা কাজ করছে, বাকি 3 জনের বেলায় একদমই কাজ করছে না, আর বাকি 3 জনের বেলায় এটা মানে কমপ্লিটলি চিকিৎসার নামে কমপ্লিটলি বিপরীত কাজ করছে, যে অতিরিক্ত দেওয়া হয়ে গেছে, তাকে দরকারই ছিল না। তো সেই বিষয়গুলোর থেকে উঠে আসার জন্যই প্রিসিশন অঙ্কোলজি বা পার্সোনালাইজড মেডিসিন এখন ওয়ার্ল্ডে এসছে। তো এই জায়গায় আমাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরে প্রতিটি রোগীকে আলাদা আলাদা ভেবে ট্রিটমেন্ট করতে হবে এবং তাকে সেই সলিউশনটা দিতে হবে। এটা সময় সাপেক্ষ এবং এখানে ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা এইভাবে টাইম মেপে না, এটাকে একটা ধৈর্য ধরে রোগীর পক্ষ থেকেও ধৈর্য ধরে থাকতে হবে যে এটা আমার জন্য কাজ করবে এবং এটা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। এটার প্রসঙ্গটা বোধহয় এরকম, আমরা বলি যে একটা ভালো পরিকল্পনা যেমন কাজের অর্ধেক শেষ করে দেয়, আমরা কমপ্লিট করে ফেলে অর্ধেক, বাকি অর্ধেক করতে হয়। এটা কিন্তু সেরকম যে আপনি যত ভালো প্রস্তুতি নিয়ে চিকিৎসাটা শুরু করবেন, তত বাকি অংশটুকু আপনার জন্য সহজ হবে, কম ব্যয় সাপেক্ষ হবে। আমার এখনকার যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, আমি দেখছি যে কিছুটা এক কথায় বলতে গেলে খাপছাড়া, অর্ধেক চিকিৎসা উনি পেয়ে গেছেন, এখন তার অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে, এখন ওনার কাছে মনে হচ্ছে এটা আরো ব্যয়বহুল। কিন্তু শুরুতেই যদি আমরা প্রোগ্রামটা করি, আপনি দেখবেন ব্যয় অর্ধেক কমে এসছে এবং এটা ব্যয়বহুল না। আমি এক কথাই বলবো, ধরেন একটা মিউটেশন অ্যানালাইসিস করতে একটা 25,000 টাকা যদি খরচ হয়, বা একটা PDL-1 করতে আমার যদি 6,000 টাকাও খরচ হয়, তো আমি চিকিৎসার শুরুতেই আমি সুনির্দিষ্টভাবে জেনে গেলাম যে আমাকে এই চিকিৎসাটাই দিতে হবে, সেখানে আমার ব্যয়টা কমে আসতেছে। ইন দ্য লং রান আপনি হিসাব করবেন যে তখন চিকিৎসাটা খুব প্রেসাইজ হয়ে গেল এবং ওই ওষুধটাই উনি কিনে খাচ্ছেন যেটা তার জন্য 100% কাজ করছে। সেখানে এখানে দেখা যাচ্ছে যে ব্যয়টা কেমনভাবে হচ্ছে, যখন দেশের বাইরে চলে যাচ্ছে, তার একটা যাওয়া আসা, থাকা, খাওয়া, একটা লং টার্ম অর্থনৈতিক, এখানেই অর্থের ব্যাপারটা চলে আসে। কিন্তু আমি যদি বলি যে দেশে থেকেই সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে ব্যয় অর্ধেকের বেশি কমিয়ে আনা সম্ভব। এটা ব্যয়বহুল না, এটা খুবই প্রিসাইজ। শুরুতে ডায়াগনোসিসের জন্য যেহেতু ব্যয়বহুল, আমাদের বিদেশ থেকে এই কিটগুলি আনতে হচ্ছে, সেজন্য এটা ব্যয়বহুল। কিন্তু আমরা যখন এটাকে ব্যাপক প্রচলন করব, তখন এর ব্যয় কমে আসবে। এটা তাহলে আমার মনে হয় যে আজকের যে আলোচনা, কি করলে ক্যান্সার রোগীরা বিদেশে যাবে না, তার একটা গুরুত্বপূর্ণ সলিউশন কিন্তু আসলে এটা। আপনি যেটা বললেন যে ব্যক্তিকে আলাদাভাবে বিবেচনা করে তার জন্য একটু সময় নিয়ে প্রপার একটা পরিকল্পনা করে তারপর চিকিৎসাটা শুরু হোক। আমরা যেন, আমার সাথে যদি বিষয়টা এরকম, আমি প্রিসিশন অনকোলজিকে এভাবে দেখি যে আমার সাথে হয়তো 10টা বুলেট আছে, এদের মধ্যে হয়তো একটা বুলেটই একজনকে
কোনো কোনো একটা শিকারের কাজে লাগবে, বাকিগুলো হয়তো কাজে লাগবেই না। আমি যদি রোগকে স্বীকার করছি এখানে, তাহলে বাকি 9টা আমি আসলে কেন খরচ করছি? সেটা প্রথমত তার কাজেই লাগছে না, এক্সট্রা খরচ হচ্ছে। এবং যেটা আমরা প্রেসিশন, আমরা অনেক সময় এটাকে ম্যাজিক বুলেটে বলি যে একটা দিয়ে আমি আসলে রোগটাকে করতে পারছি, আমার বাকিগুলো খরচই হচ্ছে না। সেই জায়গাটায় যাওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এটার নাম হয়েছে টার্গেটেড থেরাপি। ইউ টার্গেট দ্য ক্যান্সার সেল, নট দ্য নর্মাল সেল। টার্গেট ক্যান্সার সেলটাকে আমি যদি ধ্বংস করতে পারি প্রিসাইজলি জেনে, এবং সেই জানার বিষয়টা আমার যে মলিকুলার টেস্টগুলি এরা বলছে যে ব্যয়বহুল, কিন্তু ব্যয়বহুল না। এর জন্যই যে আমি ক্যান্সার সেলটাকে আইডেন্টিফাই করলাম এবং তাকেই আমি নির্দিষ্টভাবে মানলাম, সুতরাং আমার আনুষঙ্গিক ব্যয় সব কমে গেল। সেটাই। তারপর সাইড ইফেক্ট যেগুলো, পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলোও থাকলো না। তো এটা বিরাট একটা, যদিও ইনিশিয়ালি মনে হচ্ছে ব্যয়বহুল, কিন্তু অ্যাকচুয়ালি পার্শ্ব প্রতিক্রিয়া থেকে উঠে আসতে যেই টাকা পয়সা খরচ হচ্ছে, রোগীকে ব্লাড দিতে হচ্ছে, আরেকটা ইনজেকশন পুষ্ট করতে হচ্ছে, ডাব্লিউবিসি কমে যাচ্ছে, রোগী অ্যানেমিক হয়ে যাচ্ছে, আবার ব্লাড দিতে হচ্ছে, এই জিনিসগুলো তখন আর থাকবে না। তখন ব্যয়টা অটোমেটিকভাবেই কমে আসবে এবং হসপিটালাইজেশনও হতে হবে না। আপনি এখন উন্নত বিশ্বে যেটা এসছে ওরাল থেরাপি, টার্গেটেড থেরাপি সবটাই ওরাল। আপনি বাড়িতে বসে চিকিৎসা করবেন। আপনি বাড়িতে বসে, আমি যেমন পার্সোনালি খুবই পছন্দ করি, আমি চেষ্টা করি সব পেশেন্টকে ওরাল কেমোথেরাপি দিতে। ওরাল কেমোথেরাপির সাথে ওরাল একটা টার্গেটেড থেরাপি, সকালে একবার খাবেন, রাতে একবার খাবেন, দৈনন্দিন কাজকর্ম করতে থাকবেন। সেটাই, এটাই কিন্তু আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমরা যেমন অন্য অসুখ হলেও যেমন রেগুলার সকালে একটু ওষুধ খেয়ে আমি কাজে চলে যাচ্ছি, ক্যান্সারকে আমরা ওরকম জায়গায় নিতে চাই যে এটা আমার জন্য ডেথ সেন্টেন্স না, মৃত্যু পরোয়ানা না, এটা আর একটা অসুখ মাত্র। আমরা এটার সাথে বসবাস করতে পারি এবং এটা দিয়ে আমাদের। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আমি যখন বস্টন চিলড্রেন হসপিটালে কাজ করছিলাম, তখন ওখানকার ফেমাস জুধা ফকম্যান, উনি পেডিয়াট্রিক সার্জন ছিলেন, আমি ওনাকেই অনেক অনুসরণ করি। উনি পেডিয়াট্রিক সার্জন, উনি একটা কথা সবসময় আমাকে বলতেন, সবাইকেই, আমরা যারা ওখানে সুযোগ পেয়েছি কাজ করার, উনি বলতেন যে দেখো, ক্যান্সার আর ডায়াবেটিসের কমপ্লিট কিওর নাই, হাইপারটেনশনের কমপ্লিট কিওর বলে কিছু নাই। উই হ্যাভ টু লার্ন যে এটাকে কেমন করে কন্ট্রোল করে রাখা হয়, এবং ক্যান্সারও ওই জায়গাটায় উন্নত বিশ্বে চলে এসছে যে ক্যান্সারও কন্ট্রোল করে রাখা, সকালে রাতে ওষুধ খেয়ে এবং দৈনন্দিন কাজকর্ম করা। যখন আপনি ক্যান্সার, এবং আমি এই ক্ষেত্রে বলবো যে আমার এখনকার রিসার্চের অভিজ্ঞতায় যে এখন ক্যান্সার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিটলি নিরাময় হয়ে গেছে, সেটাই সম্পূর্ণ নিরাময় হচ্ছে। সেজন্য ক্যান্সার আমি বলবো যে অনেক বড় বড় হসপিটালের কিন্তু দরকার নাই, হসপিটাল সেটিং না। ক্যান্সার কিন্তু এখন দৈনন্দিন ভাবেই মোকাবেলায় করায় এবং বাড়িতে বসেই চিকিৎসা পায়। এবং উন্নত বিশ্বের ড্রাগগুলা দেখবেন যে কেন তারা ওরাল ফর্মে ড্রাগগুলো আনছেন, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, বেশিরভাগ ওষুধই ওরাল ফর্মে বের হয়েছে, কারণ এটা লং টার্ম খেতে হবে, 3 মাস 6 মাস খেতে হবে। এটা বাসায় বসে যেন রোগী খায়, সেজন্য এটা ওরাল ফর্মে এসছে। এবং এখন কেমোথেরাপি যতগুলি তৈরি হচ্ছে সবই ওরাল ফর্মে। তো ওরাল ফর্মে দেওয়ার কারণটাই হলো যে বাড়িতে বসে চিকিৎসা। আমরা একটা প্যারাসিটামল যেভাবে আমরা বাসায় বসে নিতে পারছি, ওইভাবে অ্যান্টিবায়োটিক আপনি বাসায় বসে খাচ্ছেন, সেভাবে মুখে খাওয়ার ওষুধটা আমি ব্লাড হাইপারটেনশন, ডায়াবেটিস আপনি বাসায় বসেই, সেটা সপ্তাহে একদিন ইনজেকশন দিয়ে এখন ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে। তো ক্যান্সারও ওরকম ভাবে সুযোগ আছে কিন্তু। তাহলে আমরা বলছি যে বিদেশে যখন এই যে প্রেসিশন অনকোলজির কথা যদি আবার আসি, যে একেবারে সুনির্দিষ্টভাবে চিকিৎসা দেওয়া, যখন আমাদের রোগীরা বিদেশে যায় তারা কিন্তু ভালো জায়গায় ওটাই পায় আসলে। আমরা যদি ওটাই বাংলাদেশে দিতে পারি, এটাই জনপ্রিয় করতে পারি এবং এটার প্র্যাকটিস যেটা, সেটা যদি আমরা বাংলাদেশে অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু বিদেশে যাওয়ার প্রয়োজনটা থাকছে না বেশিরভাগ। আমাদের মনে হয় ধীরে ধীরে আমরা ওই দিকেই অগ্রগামী হচ্ছি। তো আমার এখানে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, শ্রদ্ধেয় স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য বিষয় নিয়ে যারা কাজ করছেন, তাদের চিন্তা ভাবনায় আমি চাই যে আমাদের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওনারা সহযোগিতা করুন, ওনার যাতে আমরা কম্বাইন্ডলি এই একটা জটিল সমস্যা এখন 2040-তে যেটা বাংলাদেশের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ হবে, প্রকোপ অনেক বাড়বে, ডাবল হবে, সেই এখনই এর একটা দ্রুত পরিকল্পনা নিয়ে একটা সমাধান
আমরা যেন রুগীকে দিতে পারি, আশ্বস্ত করতে পারি। ওনাদের সহযোগিতা লাগবে। সেটি একটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এখানে আমরা দেখছি যে রাষ্ট্রীয়ভাবে পলিসি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে সরকারের যে মিনিস্ট্রি অফ হেলথ অথবা অন্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সরকারি, তারা কিন্তু এরকম আপনাদের মতো যারা এক্সপার্ট আছেন তাদেরকে ডাকে এবং তারপর বলে যে বিভিন্ন জায়গা থেকেই তারা এসে তারপর তারা একটা কম্বাইন্ড সমন্বিত একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের এই ফ্যাসিলিটি আছে, এগুলোকে আমরা এভাবে একসাথে ব্যবহার করব। বাংলাদেশে এই জায়গাটা কিভাবে আমরা পৌঁছাতে পারি? এই পলিসির জায়গাটায় কি পরিবর্তন প্রত্যাশা করেন? আমরা বাংলাদেশে যেমন ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের জেনারেল হসপিটালগুলি আছে বাংলাদেশে। এবং আপনি যেখানে কাজ করছেন সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলি, তো সিঙ্গাপুরে একই জিনিস, ইউনিভার্সিটি হসপিটাল আছে, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল আছে। তো সব এখানে তারা যেভাবে এগিয়ে এসছে, যেমন ক্যান্সার সায়েন্স ইনস্টিটিউট সিঙ্গাপুর, এই একটা প্রতিষ্ঠান তারা করে ফেলেছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে অত্যাধুনিক ক্যান্সার নলেজ, ক্যান্সার বায়োলজি সম্বন্ধে যেই নলেজ, সেটার উপর তারা তাদের মেডিকেল স্টুডেন্টদেরকে নলেজ দিচ্ছেন, মেডিকেল স্টুডেন্টদেরকে, জুনিয়র ডক্টরদেরকে ট্রেন্ড আপ করছেন এবং সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকও তৈরি হচ্ছে এবং তাদের একটা চিকিৎসা রিসার্চ করার একটা এভিনিউ খুলে যাচ্ছে যে কি কারণে এখানে ক্যান্সারটার প্রকোপ বেশি, এবং ওই জায়গাটায় ওনারা ফোকাস করতেছেন, সলিউশনটা ওখানেই দিচ্ছেন। তো ওনারা ভীষণভাবে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে কাজ করছেন। আমার কাছে মনে হচ্ছে এই যে এরকমই আমরা ওই অনুকরণ করলেই আমাদের এখানে যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার আমাদের আছে, কিন্তু প্রতিষ্ঠান আছে অনেক, কিন্তু কোঅর্ডিনেটেড হয়ে একটা সমন্বয় করাটা এখানে সরকারি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আমরাও যেন বেসরকারিভাবে অনুপ্রাণিত হতে পারি সেই জায়গাটা। আমরা একেবারেই শেষের দিকে, যারা আজকে দেখছেন অনুষ্ঠান, তাদের মধ্যে হয়তো কেউ কেউ ক্যান্সারের রোগী থাকতে পারেন, আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমার ক্যান্সার যদিও একটি জটিল রোগ, কিন্তু এর এখন সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সঠিক সময়ে আপনাকে চিকিৎসাটা নিতে হবে। আপনারা আমাদের উপর আস্থা রাখেন। দেশে অনেক বিশেষজ্ঞ আছেন, তরুণ বিশেষজ্ঞ। আমরা যারা চেষ্টা করব দেশে আপনারা বিদেশমুখী না হয়ে দেশের মধ্যেই আপনারা আজকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সরবরাহ করে নিয়ে আপনারা সঠিক চিকিৎসা নেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ক্যান্সার নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। ক্যান্সারের সুস্থ কমপ্লিট চিকিৎসায় আপনি সম্পূর্ণভাবেই সুস্থ হতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর তাসনিম আরা। এবং যেটা বলছিলাম যে বিদেশে আপনি এত চমৎকার কাজ করেছেন, বিখ্যাত অনেক মানুষের সাথে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো আপনি বাংলাদেশে নিয়ে এসেছেন এবং একেবারে সর্বাধুনিক যে ইমিউনোথেরাপি, সেল থেরাপি, সেটা নিয়ে ইনস্টিটিউট করছেন, কাজ করছেন। আশা করি যে এই সকল কিছু আমরা যে জায়গায় পৌঁছাতে চাই ক্যান্সার চিকিৎসা, সেখানে পৌঁছাতে সহযোগিতা করবে এবং রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সহযোগিতা আপনি পাবেন। আমরাও যারা আছি, আমরা আপনার সাথে আছি এবং আপনাকে এই পর্যায়ে যতখানি পারা যায় আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করব। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা এটা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে জানি যে অনেকেই ক্যান্সার আক্রান্ত হলে বিদেশে যেতে চান, কিন্তু হয়তো অর্থনৈতিক কারণে যেতে পারছেন না অথবা নানান কারণে শেষ পর্যন্ত সেখানে যাওয়া হয় না। কিন্তু যারা যান তারাও আবার এক পর্যায়ে হয়তো অনেক টাকা পয়সা খরচ করে বাংলাদেশে ফেরত আসেন এবং এখানে আবার চিকিৎসা নিতে হয়। আমরা চাই যে এই যে আমাদের রোগীদের যেই অনিশ্চয়তা এবং তাদের যে হয়রানি, সেই সব কিছু বন্ধ হোক এবং আমরা বাংলাদেশে আমাদের ক্যান্সার রোগীদের জন্য একটি চমৎকার সমন্বিত একটি চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা আমরা যাতে এখানে স্থাপন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে ডক্টর তাসনিম আরার কাছ থেকে সেই বার্তাটি আমরা পেয়েছি। আশা করি সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে এগিয়ে যাব এবং ক্যান্সার রোগীদের জন্য মানসম্পন্ন চিকিৎসা বাংলাদেশেই আমরা প্রদান করতে পারবো। সেই আশায় আজকের মতো শেষ করছি।